কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। রাইট। বিশেষ করে যখন আপনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি অথবা আপনার কথায় অন্য কোনো রাষ্ট্রের সাথে একটা ইফেক্ট ক্রিয়েট হয়। আচ্ছা, আমরা যারা মিডিয়াতে কাজ করি অথবা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা সামান্য ব্যক্তি, আমাদের কথায় আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের কোনো ঝামেলা হবে না, কূটনৈতিক পর্যায়ে কোনো রকম ইফেক্ট পড়বে না। বাট যদি আমি কালকে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে বসি, আমি একটা স্ট্যাটাস দিব, আজকে যে ভাষায় আমি কথা বলি আমার কিন্তু এই ভাষায় কথা বলার সুযোগ থাকবে না। আচ্ছা, এটার কিছু রুলস আছে। হ্যাঁ, অবশ্যই। আমরা কথা বলছি বর্তমান সময়ে সরকারের একজন প্রধান মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজের একটা স্ট্যাটাস আপনাদের খেয়াল থাকার কথা। আচ্ছা, যে বৃহত্তর বাংলাদেশ নিয়ে একটা মানচিত্র তিনি দিয়েছেন, এমনকি সেখানে লম্বা চূড়া বক্তব্য লিখে সম্ভবত 2 ঘন্টা পরেই তিনি তার পোস্টটা ডিলিট করে ফেলেছেন, কিন্তু এর মাঝখানেই তার এই পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছে। তো ডিলিট করার পেছনে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কাটাই কিন্তু দিন শেষে সত্যি হয়েছে, যে বিষয়টা নিয়ে ভারত কনসার্ন করবে এবং এতে বাংলাদেশ সরকারের জন্য একটা ইমেজ সংকট তৈরি হবে। যে ভারতের মিডিয়া যেটা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মৌলবাদী, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে এই মাহফুজকে কিন্তু ভারতের মিডিয়া বলছে সে হিজবুত তাহরির সদস্য, এরকম কিন্তু তাদের মিডিয়াতে তার পুরনো কয়েকটা ছবি দিয়ে তারা প্রকাশিত করেছে। ইভেন এই আলোচনাটার আগেই ভারতের মিডিয়াতে সার্জিস এবং মাহফুজ এরা কিন্তু আলোচিত, হাসনাত ততটা না, বাট এরা আলোচিত। তো এরপর যখন তিনি সেই স্ট্যাটাসটা দিলেন এবং ডিলিট করলেন, সেটা নিয়ে আপনার কি বলে যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। আচ্ছা, আজকে আমরা যখন নিউজটা করছি, গতকালকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই উপদেষ্টা মাহফুজের এই বক্তব্যটাকে কেন্দ্র করে বা পোস্টটাকে কেন্দ্র করে তারা তাদের অবস্থান জানিয়েছে। মুখপাত্র জনসম্মুখে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত। ভারতের লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করা। তো এই ধরনের মন্তব্য যেটা মাহফুজ করেছে জনসমক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তো তাকে এই দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বটা তারা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সম্ভবত হতে পারে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন ভারতে তাদের কাছে, অথবা বাংলাদেশ হাই কমিশন যেটা ভারতে আছে তাদের কাছে এই বিষয়ে ভারত তাদের কড়া আপত্তির কথা জানিয়েছে। আমরা জানতে পেরেছি যে মন্তব্যের কথা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেই পোস্টটিকে আবার সরিয়েও নেওয়া হয়েছে। তো এখান থেকে মানে আমরা যেটা বারবার বলি আর কি, যে উপদেষ্টা মাহফুজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল বক্তব্য দিয়ে থাকে। ইভেন কোন দপ্তরবিহীন একজন মন্ত্রী আছে, তার কোন স্পেশালি দপ্তর নেই, বলা হয়ে থাকে যে যার কোনো দপ্তর নেই তিনি খুবই প্রভাবশালী হন। আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গুরুত্বপূর্ণ সফর সঙ্গী হিসাবে যারা যায়, এদের মধ্যে নাহিদ বা আসিফ খুব বেশি গুরুত্ব না পেলেও উপদেষ্টা মাহফুজ তিনি কিন্তু গুরুত্ব পান। আপনি দেখেন সর্বশেষ যে মিশরের কায়রোতে D8 সম্মেলনে আমাদের প্রফেসর ইউনূস তিনি ঘুরে আসলেন, সেখানে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজের সরব উপস্থিতি বা বিভিন্ন সময় তার যে বিভিন্ন বক্তব্য সেগুলো কিন্তু আলোচনার মধ্যে থাকে। তো বাংলাদেশের গুরুজনরাও বলছেন বা যারা রাজনীতিতে সচেতন তারা বলছেন যে মাহফুজের এমন মন্তব্য কোথাও না কোথাও এটা সরকারের জন্য যেমন ঝামেলার একটা কারণ হয়ে যায়। যেমন আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা বা একদম দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলতেন, আবার বলে যখন পেঁচে পড়তেন তখন বলা হইতো যে এটা তার ব্যক্তি মন্তব্য, দলের না। এই বক্তব্যটা দল থেকে বলা হইতো, কিন্তু জনগণ এটাকে কি মানতো যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্কে? এই কথা কে বলছে? এটা কি শেখ হাসিনা বলছে? ওবায়দুল কাদের বলছে? না, এটা আমাদের একজন সাবেক মন্ত্রী বলছেন, আমি ওনার নামটা নিতে চাইলাম না। যাই হোক, এখন এই বক্তব্যটা তো সবাই খায়া ফেলছে, তারপরে বলা হয়েছে এটা তার ব্যক্তি সম্পর্ক বা ব্যক্তি মন্তব্য। সরকার এই ধরনের কোনো বক্তব্য দেয়নি বা এই ধরনের কোনো আবদারও করেনি। বাট আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট, আপনি সরকারের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পদে আছেন। সো দিছেন অন্তত রাখতেন, সেটা একরকম ছিল। দিছেন ডিলিট করছেন, এটাতে কি হলো যে মানুষের কাছে একটা নেগেটিভিটি তৈরি হলো। আবার আমরা দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে সার্জিস এবং হাসনাতের একটা রিট করছিল খুব দ্রুত গতিতে, আবার খুব দ্রুত গতিতে সেটা রিটটাকে বন্ধ করে দিল বা তারা এটা উইথড্র করে ফেললো। ওয়াই?
কারণ কি? যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করতে হবে যে আমি এই কাজটা করে আসলে টিকে থাকতে পারবো কিনা, বা এইটার রেজাল্ট বাংলাদেশের উপরে কতটা প্রভাব পড়বে। হ্যাঁ, রাইট। আমি হয়তো কোনো কারণে বিদেশে চলে গেলাম, কিন্তু এটার একটা কোন রকম নেগেটিভ সিচুয়েশন তৈরি হলে সেটার ঝামেলাটা কি হবে? ভারতের সাথে পাঙ্গা নিয়া, শত্রুতা নিয়া বাংলাদেশ মানে আপনার শান্তি স্থিতিশীল অবস্থায় কখনোই থাকবে না। যুদ্ধ তো দূরের কথা, এইটা আমাদের স্বীকার করতে হবে। আমরা কলিজা নিয়ে দাঁড়াই থাকতে পারবো, কিন্তু লড়াই করার চান্সই তো পাবো না ভাই। এদের কাছে যে মেশিনারিজ আছে, তাই না? তো পাকিস্তান কি আমাদের পক্ষে যুদ্ধ করবে? আর পাকিস্তান কেন আসবে আপনার মনে হয়? যে না, আমারে মারলে পাকিস্তান আসবে। এগুলো হচ্ছে পাকিস্তান প্রীতি টাইপ মেন্টালিটি। বাংলাদেশের সাথে পাকিস্তানের ওই রকম কোন মানে কি বলা হয় যে দ্বিপাক্ষিক চুক্তি নাই, মিত্রতা নাই, যে বাংলাদেশে কেউ আক্রমণ করলে পাকিস্তান দৌড়ের উপরে এসে আপনার পিঠের উপরে ছাতা হিসেবে থাকবে। আর আমেরিকাও ছেড়ে দেবে না। বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলেই টিকবে না। এখন তো মিয়ানমারেরও দুইটা পার্ট। বাস্তবতা হচ্ছে এটা, আমরা সাহসী জাতি, বীরের জাতি, কিন্তু আপনি তো ভাই তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে সে ৭১-এর মতো যুদ্ধ করবেন। এখন প্রযুক্তির যুগ। আপনি দেখেন না যে আমেরিকা হানিয়ারে শেষ করবে, অথবা আপনার ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে শেষ করবে, অথবা ওই যে কি বলা যে ওইটার যিনি নেতা ছিলেন, দেখছেন কই থেকে বৈশা মেশিনে টিপ দেয়, কই থেকে উইরা আসে, মিশন শেষ করে, কোনো কিছু লাগে না। আজকে দিনের যুদ্ধটা ইরান কি তাদের সেনাবাহিনী ইসরায়েল পাঠিয়েছিল? পাঠায় নাই। শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কাছে আছে, এগুলা আপনি এটা বুঝতে হবে। প্রতিবেশী হিসাবে সবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। কারোর সাথে অভার প্রীতি, কারোর সাথে বন্ধুত্ব, এটাতে কি হবে? বাংলাদেশ বাটে পড়বে। তো বাংলাদেশ বাটে পড়লে এই লেভেলে যারা একবার পৌঁছা যায়, এমপি মন্ত্রী, তারা কি কিছু হয়? কিচ্ছু হয় না। আওয়ামী লীগের যারা একদম বড় ক্লাসিক ক্যারেক্টার ছিলেন, তারা কি কেউ দেশে আছেন? না, ডলার কামাইয়া ভাই দেশ ছেড়ে চলে গেছেন। বাটে পড়ছে কারা? ওই যে গ্রামের ওই লোকটা, যিনি আওয়ামী লীগের প্রোগ্রাম হলে তিনি যাইতেন, চা দোকানে বসতেন, বঙ্গবন্ধুর পক্ষে দুইটা কথা বলতেন। এই লোকটা কিন্তু এখন বাটে। তারা দেখলে মানুষ ট্রিট করতেছে, হাহারি এক দিচ্ছে তার পোস্টে ফেসবুকে। তিনি এখন ভাই নীরবে নিভৃতে চলাফেরা করেন। আবার গায়েবী মামলার তিনি আসামি। এতদিন বিএনপির সময় এটা ছিল না? ছিল তো। সরকার পতনের ঠিক আগ মুহূর্তে বিএনপির কমিটিতে অতীতে নাম ছিল। গত 10 বছর হয়তো এই লোকটা রাজনীতি করে না, 20 বছর আগে নাম ছিল। এদেরকে পর্যন্ত আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রেক্ষাপটে গ্রেফতার করছে। তো তারেক রহমান কি ঝামেলায় পড়ছে? তিনি একটা ঝামেলা ছিলেন, সেখান থেকে বের হয়ে কোথায় আছেন? লন্ডনে। যত বড় বড় নেতারা দেশের বাইরে ছিলেন, এখন সবাই আবার আসতেছেন, তাই না? সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি থাকবেন, বাংলাদেশকে নিরাপদ রাখার স্বার্থে আপনারা যে কোনো অ্যাক্টিভিটিস করবেন। ওই ভারতের এটা দখল করে ফেলা, অথবা পাকিস্তানের সাথে ওইটা করে ফেলা, এই বিষয়গুলোতে বাংলাদেশ বিপাকে পড়বে। আপনারা অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন, নিরাপদে দেশ ছেড়ে চলে যাবেন, পরিবার নিয়েও চলে যাবেন। আমরা যাবো কই ভাই? এই তো মেইন কথা। নিশ্চয়ই উপদেষ্টা মাহফুজ আবেগের বসে সামনের দিকে আপনি কোনো আর বক্তব্য দিবেন না, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নেগেটিভ হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিষয়টা কিন্তু ওইটাই, ওই মুখের ফাও পেশাল, মুখের ফাও বুলি, উড়াদোড়া বলে এগুলান দিয়ে কখনো রাষ্ট্র চালানো যায় না। রাষ্ট্র চালানোর জন্য যেটা দরকার হয় প্রযুক্তি, অর্থ, শক্তিশালী যে একটা মানে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, এইগুলার প্রয়োজন হয়, সামরিক শক্তির প্রয়োজন হয়। মুখের ওই আউলা বুড়ানো কথাবার্তা দিয়ে এটা কখনো সম্ভব হয় না। মাহফুজুর রহমান যে পোস্টটা করছে ভাই, এটা কতটা খারাপ, একটা রাষ্ট্রের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তিনি 7 সিস্টার আলাদা করে তিনি ম্যাপ পর্যন্ত বানায় ফেলছেন, যে উড়িষ্যা অমুক তমুক, ত্রিপুরা রাজ্য, এগুলো সব দখল করে ফেলবে। পাগলামি কথা নাকি এগুলো? এইসব ফাউল জিনিসপত্র, আবেগ জিনিসগুলো এইভাবে পোস্ট করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তকর তৈরি করার কোনো প্রশ্ন আছে? ভালো থাকে।